আচ্ছা, একবার ভাবুন তো, কোনো আধুনিক প্রযুক্তি ছাড়া একটা প্রাচীন সভ্যতা কিভাবে সময় আর মহাবিশ্বের এমন সব রহস্য সমাধান করতে পারে যা আমাদের আজও অবাক করে। ঠিক তাই, আমরা মায়া সভ্যতার সেই অবিশ্বাস্য জ্ঞানের জগতে প্রবেশ করতে চলেছি। চলুন তাদের সময়কে জয় করার গল্পটা শুরু করা যাক। তো আমাদের এই বিশ্লেষণের শুরুতেই থাকছে মহাকাশের জানালা। আমাদের গল্পটা শুরু হচ্ছে জঙ্গলের গভীরে লুকিয়ে থাকা এক অদ্ভুত স্থাপত্য দিয়ে। এটা কিন্তু শুধু একটা পুরনো দালান নয়, বরং মায়ানদের জ্যোতির্বিজ্ঞানের অবিশ্বাস্য প্রতিভার প্রথম সূত্র। বলা যায় মহাকাশের দিকে তাদের খোলা একটা জানালা। দেখে অবাক লাগছে, তাই না? জঙ্গলের মধ্যে এমন একটা প্রাচীন স্থাপত্য যা দেখতে প্রায় একটা আধুনিক মানমন্দিরের মতো। কিন্তু কেন? কিভাবে সম্ভব? ঠিক এই প্রশ্নগুলোর মধ্যে কিন্তু আসল রহস্যটা লুকিয়ে আছে। ব্যাপারটা হলো, ইউকাতানের জঙ্গল ছিল খুবই নিচু আর ঘন, তাই আকাশটা পরিষ্কারভাবে দেখতে হলে গাছের ওই ছাউনি ভেদ করে উপরে ওঠার দরকার ছিল। চিচেন ইৎজার এই এল কারাকল ভবনটা ঠিক সেই কাজটাই করত। এটা ছিল বলতে গেলে মেঘের উপরে তাদের চোখ। এবার আসা যাক দ্বিতীয় অংশে, দেবতা আর যুদ্ধের নকশা। আচ্ছা, আমরা তো জানলাম যে মায়েরা গাছের উপরে ওঠার জন্য একটা মানমন্দির বানিয়েছিল, কিন্তু আসল প্রশ্ন হলো কেন? রাতের আকাশে তারা ঠিক কি খুঁজছিল যা তাদের কাছে যুদ্ধের পরিকল্পনার মতোই জরুরি ছিল? এই ভবনের নকশার মধ্যেই কিন্তু একটা বড়সড় সূত্র লুকিয়ে আছে। চিচেন ইৎজার অন্য সব স্থাপত্য যখন একদিকে মুখ করে আছে, তখন এল কারাকোল কিছুটা অদ্ভুতভাবে ঘোরানো। আর এই ব্যাপারটা কোনো ভুল ছিল না, বরং এটা ইচ্ছে করেই করা হয়েছিল আকাশের একটা নির্দিষ্ট জিনিসের দিকে নজর রাখার জন্য। তারা যা খুঁজছিল তা হল শুক্র গ্রহ। হ্যাঁ, শুক্র গ্রহ। আমাদের কাছে যেটা শুধুই একটা গ্রহ, মায়ানদের কাছে সেটা ছিল আরও অনেক কিছু। একদিকে সূর্যের যমজ ভাই, আবার অন্যদিকে এক প্রচণ্ড শক্তিশালী যুদ্ধ দেবতা। আকাশে এর গতিবিধি তাদের জীবনকে নিয়ন্ত্রণ করত। এর নকশাটা একবার দেখুন, কি অসম্ভব নিখুঁত। মূল সিঁড়িটা শুক্রগ্রহের আকাশে সবচেয়ে উত্তরের অবস্থানের সঙ্গে মেলানো। শুধু তাই নয়, এর একটা কোণ গ্রীষ্মের সূর্যোদয় আর শীতের সূর্যাস্তের সঙ্গে হুবহু মিলে যায়। এটা কোনোভাবেই কাকতালীয় হতে পারে না। এটা ছিল নিখুঁত গণনার ফল। আর এই সব কিছুর পেছনে একটা ভীষণ বাস্তব কারণ ছিল। শুক্র গ্রহের অবস্থান দেখেই মায়ার নেতারা ঠিক করতেন কখন যুদ্ধ শুরু করতে হবে বা কখন অতর্কিত হামলা চালালে জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। মানে আকাশ দেখাটা তাদের কাছে ছিল জীবন মরণের প্রশ্ন। তাহলে এবার আমরা দেখব সময়ের দ্বৈত ছন্দ। মহাকাশের গতিবিধি তো না হয় অনুসরণ করা গেল, কিন্তু তাকে দৈনন্দিন জীবনের সাথে মেলানো তো আরেকটা বড় চ্যালেঞ্জ। এর জন্য মায়েরা একটা অসাধারণ পদ্ধতি বের করেছিল। এক নয়, বরং দুটো ক্যালেন্ডার যা সময়ের এক অদ্ভুত দ্বৈত ছন্দে চলত। ভাবুন তো, একজন যুদ্ধ দেবতার পথ চলা ট্র্যাক করা, আবার কখন ফসল বুনতে হবে সেটাও ঠিক করা। এই দুটো কাজের জন্যই একটা নিখুঁত সিস্টেমের দরকার ছিল। আর মায়ারা ঠিক সেটাই তৈরি করেছিল, ইতিহাসের অন্যতম সঠিক আর জটিল এক ক্যালেন্ডার ব্যবস্থা। তাদের মূলত দুটো প্রধান ক্যালেন্ডার ছিল, যেগুলো একসাথে চলত। একটা হলো হাব, যেটা আমাদের ক্যালেন্ডারের মতোই ৩৬৫ দিনের। এটা ছিল মূলত চাষবাস আর দৈনন্দিন কাজের জন্য। আর অন্যটা হলো জোলকিন, ২৬০ দিনের একটা পবিত্র ক্যালেন্ডার, যা ধর্মীয় আর ব্যক্তিগত কাজে লাগত। ওদের ৩৬৫ দিনের হার্ব ক্যালেন্ডারটার হিসাবটা কিন্তু বেশ সোজা। এতে ছিল ২০ দিন করে ১৮টা মাস, মানে মোট ৩৬০ দিন। আর বছরের শেষে জুড়ে দেওয়া হতো বাড়তি ৫টা দিন, যেগুলোকে তারা অশুভ বলে মনে করত। এভাবেই তারা পৃথিবীর সূর্যকে প্রদক্ষিণের সময়ের হিসাব মেলাত। আর এটা হলো সেই ২৬০ দিনের জোলকিন ক্যালেন্ডার। এটা তৈরি হয়েছিল ২০টা পবিত্র দিন আর ১৩টা সংখ্যার মেলবন্ধনে। এই যে প্রতীকগুলো দেখছেন, এগুলোই হলো সেই ২০টা দিন। আর প্রত্যেকটা দিনের নিজস্ব অর্থ আর আধ্যাত্মিক শক্তি ছিল। ২৬০ দিন, এই সংখ্যাটা কিন্তু কোনো খেয়ালের বশে আসেনি। এটা চাঁদের ৯টা চক্র, মানুষের গর্ভধারণের সময়কাল, এমনকি তাদের প্রধান ফসল ভুট্টার বেড়ে ওঠার চক্রের সাথেও গভীরভাবে যুক্ত ছিল। প্রকৃতি আর জীবনের ছন্দের কি অসাধারণ এক মিলবন্ধন। আমাদের চতুর্থ অধ্যায়ের নাম জীবন্ত ক্যালেন্ডার। এখন মনে হতে পারে এসব তো হাজার হাজার বছর আগের কথা, কিন্তু অবাক করার মতো বিষয় হল মায়ানদের এই জ্ঞান একটুও হারিয়ে যায়নি। চলুন দেখি কিভাবে তাদের ক্যালেন্ডার আজও একটা জীবন্ত ঐতিহ্য হিসাবে টিকে আছে। এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আজকের দিনের মায়া কৃষকরাও কিন্তু চাষবাসের জন্য সেই প্রাচীন হাব ক্যালেন্ডারই মেনে চলেন। প্রতি বছর ঠিক একই মাসে তারা বিভিন্ন পূজা আর অনুষ্ঠানের আয়োজন করেন। এই ছবিগুলোর দিকে একবার দেখুন। একদিকে যেমন পবিত্র পানীয় তৈরি হচ্ছে, তেমনি আরেকদিকে বৃষ্টির জন্য প্রার্থনা করা হচ্ছে। হাজার হাজার বছরের পুরনো ঐতিহ্য আজও তাদের জীবনের একটা অংশ হয়ে আছে,
যা সেই প্রাচীন ক্যালেন্ডারের সাথেই বাঁধা। এর মানে হল মায়ানদের জন্য জ্যোতির্বিদ্যা শুধু ইতিহাস নয়, এটা একটা জীবন্ত সংস্কৃতি। ভুট্টার চাষ থেকে শুরু করে ধর্মীয় আচার অনুষ্ঠান পর্যন্ত সবকিছুই আজও আকাশের দিকে তাকিয়েই ঠিক করা হয়। শেষ অংশে আমরা দেখব বাস্তব আর জল্পনা। মায়ানদের জ্ঞান এতটাই অবিশ্বাস্য যে এ নিয়ে অনেক সময় কিছু অতিরঞ্জিত দাবিও করা হয়, কিন্তু বাস্তব আর জল্পনার মধ্যে পার্থক্যটা বোঝা খুব জরুরি। চলুন সেরকমই একটা জনপ্রিয় দাবিকে একটু তথ্যের নিরিখে যাচাই করে দেখি। প্রায়ই একটা প্রশ্ন শোনা যায়, মায়ারা কি অয়ান চলন বা প্রিসেশন অব দি ইকুইনক্সেস গণনা করতে পারত? এটা হলো পৃথিবীর অক্ষের ২৬,০০০ বছর ধরে চলা এক অত্যন্ত ধীরগতির ঘূর্ণন, অনেকটা লাট্টুর মতো। এই পরিবর্তন খালি চোখে বোঝা প্রায় অসম্ভব একটা ব্যাপার। এর সোজা সাপটা উত্তর হল না। মায়া সভ্যতা নিয়ে যারা গবেষণা করেন সেই সব পেশাদার পণ্ডিতরা এই ধারণাকে একদমই সমর্থন করেন না। এটা একটা জনপ্রিয় কিন্তু ভুল ধারণা। আসল কথা হল, মায়ানদের জ্ঞানকে সম্মান জানানোর জন্য কোনো অতিরঞ্জনের দরকারই পড়ে না। তারা মহাকাশের অসাধারণ পর্যবেক্ষক ছিল এবং তাদের আসল প্রমাণিত কৃতিত্বগুলোই যথেষ্ট বিস্ময়কর। সুতরাং পুরো বিষয়টা সারসংক্ষেপ করলে এটাই দাঁড়ায়, মায়ারা সময়কে বোঝার জন্য এবং এই বিশাল মহাবিশ্বে নিজেদের অবস্থানকে চেনার জন্য একে অপরের সাথে সংযুক্ত বিভিন্ন ব্যবস্থা তৈরি করেছিল, আর তাদের ক্যালেন্ডার ছিল সেই ব্যবস্থারই মূল ভিত্তি। শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, মায়েরা আকাশ দেখে নিজেদের পথ খুঁজে নিয়েছিল। আমরা এই ২১ শতাব্দীতে দাঁড়িয়ে এই মহাবিশ্বে আমাদের নিজেদের স্থান কিভাবে খুঁজে নিই, আর আমাদের এই যাত্রাপথ মাপার জন্য আমরাই বা কী সরঞ্জাম তৈরি করছি? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়, তাই না?